প্রতিদিনের রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটা বারে বারে আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবেন মোল্লা নাসের অথবা মৌলবী। রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণের। আমাদের সেই প্রাণের কবি, আমাদের অন্তরের কবিকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল বলেছিলাম যে এই সপ্তাহে আমরা যে বিষয় নিয়ে থাকব তা হলো ঠাকুরবাড়ির ইতিহাস। ঠাকুরবাড়ির ইতিহাস অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা আমরা জানব। আমাদের আজকের বিষয় ঠাকুরবাড়ির ইতিকথা দ্বিতীয় পর্ব। আমাদের মধ্যে আজ একজন নয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন শিল্পী। আমরা দুজন শিল্পীর কাছ থেকে শুনব গান। এই দুজন শিল্পী যেমন উপস্থিত রয়েছেন, শিল্পীদের কিন্তু আলাদা একটা পরিচয় রয়েছে। তারা হলেন পিতা এবং পুত্র। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাবা এবং ছেলে। প্রথমে যাব বাবার কাছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী শুভ্রজ্যোতি বন্দ্যোপাধ্যায়। দাদা, আপনাকে অনেক স্বাগত, সুপ্রভাত, নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। এবং উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে সায়ন বন্দ্যোপাধ্যায়। অনেক স্বাগত, সুপ্রভাত, সুপ্রভাত, নববর্ষের শুভ শুভেচ্ছা। নববর্ষ। একদম। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন। যন্ত্রানুষঙ্গে প্রত্যেক দিনের মতো গুণী শিল্পীরা রয়েছেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মানস দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রথমেই যাব আমরা শুভ্রজ্যোতিদার কাছে। শুভ্রজ্যোতিদা, প্রথমে আমরা কি শুনব? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূজা পর্যায়ের গান, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। বেশ, শুনি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিনে জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমারই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমারই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু দীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিনে জীবনের তৃষার পরে, ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার। মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। ভীষণ সুন্দর একটি নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল, আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠান একটু ব্যতিক্রমী। আমরা তো দুজন শিল্পীর গান কবিতা অনেক সময় শুনে থাকি, কিন্তু আজ পিতা পুত্রের যুগলবন্দি। আমরা পিতা পুত্রের গানও যেমন শুনবো, তেমন গল্পও হবে। আমাদের অনেক কথা আছে, গল্প আছে। তবে আমরা চলে যাব এবার সায়নদার কাছে, সায়নদার গান শুনে নেব, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে অনেক গল্প হবে। অবশ্যই, একদম বেশ। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধে। নিশীতের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে
দিলে মোর প্রাণে। এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। সায়নদা, গান শুনে এটি মনে হচ্ছে একদম যোগ্য বাবার যোগ্য উত্তরসূরি। অনেক ধন্যবাদ আপনাকে। একদম ভীষণ ভালো লাগলো, যেমন বাবার গান তেমন ছেলের গান। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা দিয়ে আমাদের অনুষ্ঠান আজ শুরু করবার জন্য। ধন্যবাদ। দুজনেই তো পেশাগত দিক থেকে প্রযুক্তিবিদ। হ্যাঁ একদম একদম। দুজনেই অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার আমরা, হ্যাঁ। বাবা এবং ছেলে। এবং বাবা যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস আউট, আমি টেকনো ইন্ডিয়া থেকে। এবং আমরা দুজনেই অ্যাকচুয়ালি আরেকটি জিনিস, আমরা পেশাগতভাবে আমরা দুজনেই ব্যবসা এবং আমাদের একসঙ্গে করি আমরা, মানে দুজনে মিলে একসঙ্গে একটা অর্গানাইজেশন রান করছি। বাহ। আর এই রকম পেশা, ইঞ্জিনিয়ারিং প্রফেশন, হ্যাঁ। সাধারণত আমরা দেখতে পাই যে এইরকম পেশায় থেকে গান বাজনার চর্চা করা সত্যি একটু কষ্টসাধ্য ব্যাপার, যেখানে নিজেদের নিজস্ব একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানি। না, গানটা অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে ছোটবেলা থেকে গানের মধ্যেই বড় হয়েছি। হ্যাঁ। আমার মাও সঙ্গীত শিল্পী ছিলেন, উনি মারা গেছেন যদিও বহু বছর, কিন্তু আমরা সব সময় মানে সেই ছোটবেলা থেকে গান, রবীন্দ্রনাথ এই নিয়ে আমাদের জীবন। তো রবীন্দ্রসঙ্গীতের মধ্যে রবীন্দ্রনাথের যে পুরো যে ব্যাপারটা, তার মধ্যে থেকেই বড় হওয়া, তো সেটা সবসময় হৃদয় থেকে গেছে। একদম। আর এইটা না সত্যি মানে এই কথাটা শুনে ভীষণ ভালো লাগলো যে আমাদের তো প্রফেশন থাকবেই, এক একজনের এক এক রকম প্রফেশন, তাই না? তো সেই প্রফেশনটাকে বজায় রেখেও সঙ্গীতের চর্চা করা, অর্থাৎ যেটা ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। একদম। আর সেই ভালোবাসাটা থাকলে এইভাবেই বোধহয় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনারা দুজন। আজ এত ভালো লাগছে, ওই যে প্রথমেই বললাম শুরুতে যে আমরা দুজন শিল্পীর গান শুনি, কবিতা শুনি, কিন্তু আজ আমাদের অনুষ্ঠানটা একটু অন্যরকম। বাবা ছেলের উপস্থিতি, এটা সত্যি একটু বেশি ভালো লাগার জায়গা। আমরা আবারও যাব গানে, অবশ্যই যাব শুভ্রজ্যোতিদার কাছে। দাদা, এবারে কি শুনবো? রবীন্দ্রনাথ 1922 সালে একটি রচনা করেছিলেন, কোন খেলা যে খেলবো কখন, সেই গানটি একটু পরিবেশন করি। বেশ। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই। কোন খেলা যে খেলবো কখন, তোমার আপন খেলার সাথে করো তাহলে আর ভাবনা তো নাই। আপন খেলার সাথী করো তাহলে আর ভাবনা তো নাই। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই। কোন খেলা যে খেলবো কখন। শিশির ভেজা সকাল বেলা, আজ কি তোমার ছুটির খেলা। শিশির ভেজা সকাল বেলা, আজ কি তোমার ছুটির খেলা। বর্ষণহীন মেঘের মেলা, তার সনে মোর মনকে ভাষায়। বর্ষণহীন মেঘের মেলা, তার সনে মোর মনকে ভাষায়। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই। কোন খেলা যে খেলবো কখন। তোমার নিঠুর খেলা খেলবে যেদিন, বাজবে সেদিন ভীষণ ভেরি। ঘনাবে মেঘ, আধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি।
বাজবে সেদিন ভীষণ ভেরি, ঘনাবে মেঘ আধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি। সেদিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে, সেদিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে। অকাতরে পরাণটারে প্রলয় দোলায় দোলাতে চাই, অকাতরে পরাণটারে প্রলয় দোলায় দোলাতে চাই। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই, কোন খেলা যে খেলবো কখন। তোমার আপন খেলার সাথে করো তাহলে আর ভাবনা তো নাই, আপন খেলার সাথী করো তাহলে আর ভাবনা তো নাই। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই, কোন খেলা যে খেলবো কখন। পূজা পর্যায় এবং শেষ উপপর্যায়ের এই গানটি কবি 1922 খ্রিস্টাব্দে অর্থাৎ 1329 বঙ্গাব্দে কবির যখন 61 বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন শান্তিদেব ঘোষ এবং অনাদি কুমার দস্তিদার। আমরা শুনলাম আজ শুভ্রজ্যোতিদার কণ্ঠে, শুভ্রজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আমরা এবারে চলে যাব সায়নদার কাছে। সায়নদা, এবারে কি শুনবো? কবিগুরুর একটি অত্যন্ত প্রিয় গান, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়াই আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। রজনীর তারা উঠেছে গগন আছে সবে মোর বাতায়ন পানেছে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বিনার বাণী। প্রিয়তম হে জাগো জাগো জাগো,
মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে। তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। এই গানটি পূজা পর্যায় এবং বন্ধু উপপর্যায়। 1321 বঙ্গাব্দে কবির যখন বয়স 53 বছর, তখন কবি সুরুলে বসে এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটি স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী। আজ আমাদের মধ্যে রয়েছেন দুজন শিল্পী, রয়েছেন বাবা এবং ছেলে। যেমন বাবা গাইছেন তেমন ছেলে গাইছেন। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কাকে ছেড়ে কাকে দেখি, কার গান ছেড়ে কার গান শুনি। তো ছেলের গান শুনলাম, স্বাভাবিকভাবে আবার যেতে হবে বাবার কাছে। বাবার কাছে চলে যাব। দাদা, এবারে কি শুনবো? 1927 সালে কবি একটি রচনা করেন, ছিন্ন পাতায় সাজায় তরণী। সেই গানটি আমি পরিবেশন করছি। বেশ। ছিন্ন পাতায় সাজাই তরুণী, একা একা করি খেলা। ছিন্ন পাতায় সাজাই তরুণী, একা একা করি খেলা। আনমনা যেন দিক বালিকার, আনমনা যেন দিক বালিকার, ভাসানো মেঘের ভেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালি, কোন আনন্দে। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালি, কোন আনন্দে। সকালে ধরানো আমের মুকুল, ঝরানো বিকাল বেলা। ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ
কে জানে সে, যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে, তার হাতে দিয়ে আমারও ছন্দ কোথা যায় কে জানে সে, লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায়, যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায়, যেন যেন চিরদিন আমি পথের নেশায় পাথেও করেছি হেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা, আনমনা যেন দিক বালিকার, আনমনা যেন দিক বালিকার, ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা। পূজা পর্যায় পথ উপপর্যায়ের এই গানটি 1927 খ্রিস্টাব্দে অর্থাৎ 1333 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন শান্তিনিকেতনে বসে, এবং এই গানটির স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার এবং দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা শুনছি গান, আমাদের মধ্যে দুজন শিল্পী আজ উপস্থিত রয়েছেন। এরকম অনেক গান, আরও সুন্দর সুন্দর গান আমরা শুনব। তবে আমাদের ঘড়ির কাঁটা বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ঠাকুরবাড়ি রীতিকথা দ্বিতীয় পর্ব। আমরা আজ পেয়েছি আমাদের মধ্যে দুজন শিল্পীকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী শুভ্রজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং শ্রী সায়ন বন্দ্যোপাধ্যায়। আমরা শুনছি দুজন শিল্পীর গান, পিতা পুত্রের গান। গান তো শুনবই, তবে দর্শক বন্ধু প্রত্যেক দিনের মতো আজও জানাই আপনাদেরকে যে আমরা কিন্তু আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, এই বাবা ছেলের উপস্থিতিতে আজকে তাদের গান আপনাদের কেমন লাগছে, অবশ্যই সমস্ত কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। যেমন দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, তেমনই পুরনো সমস্ত অনুষ্ঠান আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। অনেক সময় কি হয়, কাজের ব্যস্ততার জন্য আপনারা দেখে উঠতে পারেন না, ফলে অনুষ্ঠানটি মিস হয়ে যায়। কিন্তু ইউটিউবে অনুষ্ঠান যদি দেখেন তাহলে আর মিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই অবশ্যই আপনারা রাস্তাঘাটে, গাড়িতে, পথ চলতে চলতে, যে কোনো কাজ করতে করতে কিন্তু আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। আর আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব আবার শিল্পীদের কাছে। এবারে আমরা যাব সায়নদার কাছে, শুনবো সায়নদার গান। সায়নদা, এবারে কি শুনবো? কবিগুরুর রচিত আমাদের খুব প্রিয় একটি গান, সন্ধ্যা হলো গৌমা।
মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো, সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যা হলো, বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো, সন্ধ্যা হলো গো মা। ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো, ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো, ছড়ানোই জীবন তোমার আধার মাঝে হোক না জড়ো, সন্ধ্যা হলো গো মা। আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা, তোমার রাতে মিলক আমার জীবন সাজের রশ্মি রেখা। আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা, তোমার রাতে মিলাক আমার জীবন সাজের রশ্মি রেখা। আমায় ঘিরি আমায় তুমি, কেবল তুমি, কেবল তুমি, আমায় ঘিরি আমায় তুমি, কেবল তুমি, কেবল তুমি, আমার বলে যা আছে মা, তোমার করে সকল হর, সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যা হলো, বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো, সন্ধ্যা হলো গো মা। আমরা গতকাল জেনেছিলাম যে পঞ্চানন ঠাকুর, ঠাকুরবাড়ির পঞ্চানন ঠাকুর কিভাবে যশোরের বারোপাড়া থেকে কলকাতার জোড়াসাঁকো, কয়লাঘাটা, পাথুরিঘাটা অঞ্চলে বসতি বিস্তার করেছিলেন এবং তার যে দুই পুত্র জয়রাম এবং রামসন্তোষ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করে প্রভূত ধন সম্পত্তি অর্জন করেছিলেন। এই পর্যন্ত আমরা জেনেছিলাম জয়রামের চারটি পুত্র আনন্দিরাম, গোবিন্দরাম, দর্পনারায়ণ এবং নীলমণি ঠাকুর। এই চার পুত্রের মধ্যে নীলমণি ঠাকুর কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। আমরা জানতে পারি যে নীলমণি ঠাকুর তার ভাই দর্পনারায়ণের সঙ্গে সম্পত্তির কারণে বিবাদের ফলে তিনি পাথুরিঘাটার বাড়ি ত্যাগ করে এসে জোড়াসাঁকো অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। প্রথমে তিনি সেখানে একটি আটচালা বেঁধে বসবাস করতে শুরু করেন। তারপরে তিনি সেখানে
পাকা বাড়ির পত্তন করেন। আমরা যেখানে আজ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দেখি, এই ঠাকুরবাড়ির আদি প্রতিষ্ঠাতা কিন্তু এই নীলমণি ঠাকুর। আর আমরা জানি যে ঠাকুর পরিবার ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ নিরাকারে বিশ্বাসী ছিলেন, কিন্তু প্রথমে সেখানে কিন্তু মূর্তি পুজোর প্রচলন ছিল ঠাকুরবাড়িতে। দুর্গা পুজোর প্রচলন করেছিলেন ঠাকুরবাড়িতে এই নীলমণি ঠাকুরই। আমরা আসবো পরের কথাতে, তবে আবারও শুনে নিতে হবে গান। এবারে আমরা চলে যাব শুভ্রজ্যোতিদার কাছে। শুভ্রজ্যোতিদা, এবারে কি শুনবো আমরা? 1913 সালে কবিগুরু একটি গান রচনা করেন, না গো এই যে ধুলা আমার নয়, সেই গানটি পরিবেশন করেন। না গো এই যে ধুলা আমার নয়, না গো তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে, না গো দিয়ে মাটি আগুন জ্বালি রোছলে দেহ পূজার থালি, দিয়ে মাটি আগুন জ্বালি রোছলে দেহ পূজার থালি, শেষ আরতি সারা করে ভেঙে যাব তোমার পায়ে, না গো এই যে ধুলা আমার নাই। ফুল যা ছিল পূজার তরে, যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে, ফুল যা ছিল পূজার তরে, যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে, কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে, কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে, কত যে তার নিবল হাওয়ায় পৌঁছল না চরণ ছায়ে, না গো এই যে ধুলা আমার নাই, না গো তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে, না গো। এই গানটি বিচিত্র পর্যায়ের একটি গান। কবির যখন 52 বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেছিলেন 1321 বঙ্গাব্দে। এই গানটিও কিন্তু কবি সুরুলে বসে রচনা করেছিলেন এবং এই গানটি স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার।
আমরা আবার চলে যাব সায়নদার কাছে। সায়নদার গান শুনবো, তবে দর্শক বন্ধু আমরা কিন্তু আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। চলে যাব সায়নদার কাছে। সায়নদা, এবারে কি শুনবো? আমি কবিগুরুর রচিত আরেকটি খুব আমাদের সকলের প্রিয় গান, তোমারও অসীমে প্রাণমন। বাহ। তোমারও অসীমে প্রাণমন লই, যত দূরে আমি ধাই। তোমারও অসীমে প্রাণমন লই, যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমারও অসীমে প্রাণমন লই, যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমারও অসীমে প্রাণমন লই, যত দূরে আমি ধাই। হে পূর্ণ তব চরণের কাছে, যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাদিতাই। হে পূর্ণ তব চরণের কাছে, যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাদিতাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। তোমারও অসীমে প্রাণমন লই, যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমারও
ভীষণ অনেক সুন্দর। ধন্যবাদ। আমরা দাদার গান শুনবো, তবে দাদা গান শোনার আগে একটু জানতে ইচ্ছে করছে যে এত বছর আগে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং করেছেন, এমটেক করেছেন, তারপর দেশে এবং দেশের বাইরেও চাকরি করেছেন, তাই তো? আমি আসলে বহুদিন বাইরে ছিলাম, তারপরেতে পারিবারিক কারণে আমাকে 1980-র পরেতে দেশে ফিরে আসতে হয় এবং তারপর থেকে কলকাতাতে আছি এবং আমার কর্মক্ষেত্র কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এইসব জায়গায় ছিল। আচ্ছা, তারপর সায়ন পরবর্তীকালে আমাদের সঙ্গে এই একই বিজনেসে জয়েন করলো এবং আমরা এখন একসঙ্গে কাজ করছি। এটা আমার একটা পরম সৌভাগ্য। একদম। গান শেখাটা কি অনেক ছোটবেলা থেকেই শুরু হয়েছিল? অনেক ছোটবেলায় বলবো না, আমি ক্লাসিক্যাল শিখি যখন, তখন আমার বোধহয় 12-13 বছর বয়স ছিল। তারপরেতে পড়াশোনার চাপে খানিকটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে শ্রীমতী গীতা ঘটক, ওনার কাছে আমি গান শিখি। তাছাড়া শ্রী সুবিনয় রায় আমাদের বাড়িতেই উনি ক্লাস নিতেন। তো যখন কোনো কিছু গানের অসুবিধা হতো তখন উনি, অনেক সময় হয়েছে উনি ক্লাস নেওয়ার পরেতে উনি অনেক গান দেখিয়ে নিয়েছেন। আর তাছাড়া শ্রী শৈলেন দাসের কাছেও আমি অনেকদিন শিখেছি। এরকমভাবে চলেছে। অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন, শিক্ষাটা যত হয়েছে, সেটা আমার সৌভাগ্য। একদম। ডেফিনেটলি। খুব ভালো লাগলো। গান শুনবো। বন্ধু এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত। আমি দিলীপ কর্মকার। হ্যাঁ, কোথা থেকে বলছেন দাদা? আমি দিলীপ কর্মকার বলছি। হ্যাঁ, আচ্ছা, বেশ। কোথা থেকে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আপনি না টিভির সাউন্ডটাকে একদম মিউট করে দিন। টিভির শব্দে আমরা কিচ্ছু শুনতে পারবো না, আপনিও বলতে পারবেন না। সাউন্ডটা মুন করে দেবো? হ্যাঁ, একদম টিভির সাউন্ডটা মিউট করে আপনি ফোনে কথা বলুন। টিভির সাউন্ডটাকে একদম অফ করে দিন। আচ্ছা, হ্যাঁ, Hello. এবার বলুন। হ্যাঁ, এবার বলুন। গান শুনছি না, বলুন, ভালো লাগছে। ভালো অনুষ্ঠান হচ্ছে দুজনেরই, সায়ন এবং সুজিত। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিলীপ দা। ওকে, বেশ বেশ, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। আজকে আমরা শুনছি বাবা আর ছেলের গান, অপূর্ব এক মেলবন্ধন, ভীষণ ভালো লাগছে। আমরা চলে যাই আবার গানে, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে দাদা। এবারে কি শুনবো? এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলছি। দিলীপ কর্মকার, যিনি এক্ষুনি ফোন করেছিলেন, তিনি অ্যাকচুয়ালি ভীষণ প্রসিদ্ধ একজন লোকসঙ্গীত শিল্পী। ও আচ্ছা আচ্ছা। এবং আমি ওনার কাছে লোকসঙ্গীতের মানে শিখি। উনি ভীষণ যত্ন নিয়ে শিখিয়েছেন বা শেখান। তো আমার এটা সৌভাগ্য যে উনি ফোন করলেন। বাহ, খুব ভালো লাগলো, আমাদেরও শুনে ভীষণ ভালো লাগলো। বেশ। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে। শ্রবণ আমার
নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি। তোমার যোগে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। পূজা পর্যায়ের এই গানটি এবং আনন্দ উপপর্যায়ের এই গানটি কবির যখন 48 বছর বয়স ছিল, অর্থাৎ 1316 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটির স্বরলিপিকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে বন্ধু এসেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। সুপ্রভাত দাদা, বলুন। নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই। সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী সুব্রজ্যোতি স্যার, আপনাকে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, সুব্রজ্যোতি স্যার আপনাকে নমস্কার সুপ্রভাত জানাই। যন্ত্রসঙ্গীতের সহযোগীদের নমস্কার সুপ্রভাত জানাই। আজকের দারুণ একটি বিষয়, ঠাকুরবাড়ির ইতিকথা। ঠাকুরবাড়ির ইতিকথা শেষে বাবা আছে তো বিরাট ইতিহাস, আমার মা বড় তো হয়ে যাবে। এই দক্ষিণের বারান্দা নিয়ে রবীন্দ্রনাথের লেখাপড়া পড়েছি, জীবন স্মৃতিতে ঠাকুরবাড়ির। তারপরে ঠাকুরবাড়িতে আর কি বলছে, জারকনাথ ঠাকুর তো বড় বলেন, তার কয়লা খনি থেকে আরম্ভ করে জারকনাথ ঠাকুর, তার থেকে ব্যাংক থেকে আরম্ভ করে কি না ছিল। আর মহর্ষি দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ পরপর বংশ পরম্পরায় চলছে। আমি দুটি গান বেশি বলবো না, দুটি গানের অনুরোধ করবো। একটি হচ্ছে জগতে আনন্দের যজ্ঞে আমার নিমন্ত্রণ, আরেকটি হচ্ছে আনন্দ লোকে মঙ্গল আলোকে যদি সম্ভব হয় করবেন। এইটুকুই বললাম, সবাই খুব ভালো থাকবে। বেশ দাদা, আপনিও খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমরা শুনছি আমাদের দুজন শিল্পীর গান। ওই যে সময় হয়ে গেছে আবারও একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ঠাকুরবাড়ির ইতিকথা, দ্বিতীয় পর্ব। আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন দুজন শিল্পী। উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রী শুভ্রজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত শিল্পী শ্রী সায়ন বন্দ্যোপাধ্যায়। আমরা শুনছি দুজন শিল্পীর গান। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের সঙ্গে তা অবশ্যই ভাগ করে নিন। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেলটি।
আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠান, এই লাইভ অনুষ্ঠান সহ পুরনো সমস্ত অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন এবং আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব আবারও গানে। এবার যাব আমরা সায়নদার কাছে। সায়নদা, এবারে কি শুনি? হ্যাঁ, আমরা তো বাবা ছেলে দারুণ দারুণ গান শুনছি, সত্যি ভীষণ একটা ভালো লাগার সকাল। আমি এখন গাইবো কবিগুরুর আরেকটি বিখ্যাত রচনা মায়াবন বিহারিণী। বাহ, বেশ বেশ। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরে দে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরে দে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিবোর প্রাণমন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সারিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সারিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী। আবারও চলে যাব দাদার কাছে। দাদা, এবারে কি শুনবো? এটিও পূজা পর্যার গান, প্রভু তোমা লাগি আঁখি জাগে। এটি গীতাঞ্জলিতে অন্তর্ভুক্ত। প্রভু তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই পথ যায়। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু তোমা লাগি আঁখি জাগে।
যায়, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু, তোমা লাগি আঁখি জাগে। আজি এ জগত মাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে, সাথী নাই পাই তোমায় চাই, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা, চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা, কাঁদায় রে অনুরাগে, দেখা নাই পায় ব্যথা পায়, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু, তোমা লাগি আঁখি জাগে। ঠাকুর পরিবারের অন্যতম আদিপুরুষ নীলমণি ঠাকুর, তিনি কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি গ্রহণ করেন এবং উড়িষ্যার কালেক্টরের সেরেস্তেদার হয়ে উড়িষ্যায় বদলি হয়ে যান। সেখান থেকে যে অর্থ তিনি উপার্জন করতেন, কলকাতায় তার ভাই দর্পনারায়ণের কাছে সেই অর্থ তিনি পাঠাতেন। পরবর্তীতে নীলমণি ও দর্পনারায়ণের মধ্যে সম্পত্তি নিয়ে গোলযোগ দেখা দেয়। তারা আবার এই গণ্ডগোল আপোষে মিটিয়েও নেন। এরপর জানা যায় যে নীলমণি ঠাকুর পাথরিঘাটার বাড়ি ত্যাগ করে মেছুয়া বাজার অঞ্চলে বসবাস করতে শুরু করেন। জানা যায় যে বৈষ্ণব চরণ শেঠ 1 বিঘা জমি নীলমণিকে দান করেছিলেন। প্রথমে এই জমিতে নীলমণি ঠাকুর একটা আটচালা বেঁধে বাস করতে শুরু করেন। পরে তিনি সেখানে পাকা বাড়ির পত্তন করেন। নীলমণি ঠাকুরের কয়টি পুত্র ছিল তা নিয়ে একটু মতপার্থক্য রয়েছে। কারো মতে তার ছিল 5টি পুত্র: রামতনু, রামরতন, রামলোচন, রামমণি ও রামবল্লভ। আবার ব্যোমকেশ মুস্তাফি বলছেন যে তার ছিল 3টি পুত্র ও 1টি কন্যা: রামলোচন, রামমণি, রামবল্লভ এবং কন্যা কমলমণি। কন্যা কমলমণির বিবাহ হয় বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারভুক্ত হরিশচন্দ্র হালদারের সঙ্গে। দক্ষিণ ডিহি নিবাসী রামচন্দ্র রায়ের 2 কন্যার মধ্যে অলকাকে রামলোচন এবং মেনকাকে রামমণি বিবাহ করেছিলেন। রামলোচনের 1টি কন্যা জন্মালেও শৈশবেই তার মৃত্যু হয়। মেনকা দেবীর গর্ভে রামমণির 2টি পুত্র ও 2টি কন্যা সন্তানের জন্ম হয়: রাধানাথ, জাহ্নবী, রামবিলাসী ও দ্বারকানাথ। দ্বারকানাথের জন্মের 1 বছরের মধ্যেই মেনকা দেবীর মৃত্যু হয়। আবার রামলোচনের কন্যাটিরও মৃত্যু হলে তিনি তার মধ্যম ভ্রাতা রামমণির 2য় পুত্র অর্থাৎ দ্বারকানাথ ঠাকুরকে 1205 বঙ্গাব্দে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন। আমরা জানতে পারি যে দ্বারকানাথ কিন্তু ছিলেন দত্তক পুত্র। আমরা আসবো পরের আলোচনায়, তবে আবারও শুনে নেব গান। এবারে আমরা চলে যাব সায়নদার কাছে। সায়নদা, কি গান শুনবো? কবিগুরুর রচিত একটি অত্যন্ত সকলের প্রিয় গান, এই করেছো ভালো নিঠুর হয়ে। বেশ। এই করেছো ভালো
ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো আমারি ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারি ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমার দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো যখন থাকি অচেতনে চিত্ত আমার আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার যখন থাকি অচেতনে চিত্ত আমার আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে বজ্রে তোলো আগুন করে আমার যত কালো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো পূজা পর্যায় এবং দুঃখ উপপর্যায়ের এই গানটি 1317 বঙ্গাব্দে কবির যখন 49 বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভীমরাও শাস্ত্রী। আমরা আজ শুনছি পিতা পুত্রের গান এবং আমাদের ঘড়ির কাঁটাও এগোচ্ছে, তো আমরা আর দুটি গান শুনতে পারবো। আমরা শুভ্রজ্যোতিদার কাছ থেকে একটি গান এবং সায়নদার কাছ থেকে একটি গান শুনবো। তো শুভ্রজ্যোতিদার কাছে যাব গান শুনতে। দাদা, তার আগে একটু জানতে চাইবো যে কেমন লাগলো আজকে এখানে এসে এই বাবা ছেলে মিলে দুজনে যে পরিবেশন করলেন। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন আমরা তো লাগলো? সবসময় বলবো ভীষণ উপভোগ করছি এবং এরকম অপরচুনিটি পাওয়া যায় না, তো যেখানে আমরা দুজনে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করছি। রবীন্দ্রনাথ আমাদের সবার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান, তাই যারা রবীন্দ্র প্রেমিক, হ্যাঁ, আমরা যারা সবসময় কবিগুরু
কবিগুরু আমাদের জীবন ঘিরে আছে, তাদের একদম। কাছে তো এটা একটা বিশাল বড় জায়গা। তো সবসময় ভীষণ ভালো লাগে। বেশ, খুব ভালো লাগলো আপনাদেরকে পেয়ে। আমরা আশা রাখবো আপনাদেরকে আবারও কিন্তু আমরা পাবো, তাই না? অবশ্যই, আর 100 এইরকম বার। বাবা ছেলে দুজনকে পাওয়া সত্যি বিরল একটি ব্যাপার। তো খুব ভালো লাগলো সেই কারণে। দাদা, আমরা গানে চলে যাই। বেশ, এর পরের গানটি সুখের মাঝে তোমায় দেখেছি। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘরে। সুখের মাঝে তোমায় দেখেছি। চিরজীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। চিরজীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। তাই তো আমার নানা সুরের তানে প্রাণে তোমার পরশ নিলেম প্রাণে ধরে। সুখের মাঝে তোমায় দেখেছি। আজ তো আমি ভয় করি নে লীলা যদি ফুরায়, যদি ফুরায় হে থাকা। আজ তো আমি ভয় করি নে লীলা যদি ফুরায়, যদি ফুরায় হে থাকা। নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি বা নূতন সিন্ধু পারে। তবু তুমি সেই তো আমার, তুমি আবার তোমায় চিনব নূতন করে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি। বাহ, দারুণ। আমরা একদম চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা আর একটি গান শুনতে পারবো, অবশ্যই আমরা শুনবো সায়নদার কণ্ঠে। সায়নদার গান শুনবো, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পাশে ছিলেন, এইভাবে সব সময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, গানে গানে থাকবেন। যন্ত্রানুষঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ। এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো আমাদের আজ দুইজন শিল্পী, শুভ্রজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং সায়ন বন্দ্যোপাধ্যায়কে।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমাদের ভীষণ ভালো লাগলো এবং আগামীতেও কিন্তু আমরা আরো গান শুনতে চাই এরকম অবশ্যই। বাবার ছেলের। অবশ্যই, আমরা অপেক্ষায় থাকবো কিন্তু। নিশ্চয়ই। 100 বার। একদম, খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন। একদম, আপনিও ভালো থাকবেন। একদম, গানে গানে আপনার কাছ থাকবেন। থেকে কত কি জানলাম আজকে। আর আসলে একটু চেষ্টা করি আর কি, আমাদের এই রবীন্দ্রনাথের অনুষ্ঠানে একদম। আমরা তো একটু সেই চেষ্টাই নিশ্চয়ই, করি। অবশ্যই। খুব ভালো থাকবেন দাদা দুজনেই, ধন্যবাদ। অবশ্যই সুস্থ নিশ্চয়ই, থাকবেন। আপনারা ভালো থাকবেন। আপনারা সবাই একদম। ভালো থাকবেন। গান শুনি, হ্যাঁ। এই গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজলো ভেরি, বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি, নাই কো দেরি। ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজলো ভেরি, বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি, নাই কো দেরি। ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজলো ভেরি, বাজলো ভেরি। তোমার তো নয় ঘরের মেলা, কোনের খেলা গো, তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরা ফেরি। ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজলো ভেরি, বাজলো ভেরি। মরণ তোমার পায়ের তরি, কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। মরণ তোমার পায়ের তরি, কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। ভাঙলো যাহা পড়লো ধুলায়, যাক না চুলায় গো, ভরলো যা তাই দেখ না রে ভাই, বাতাস ঘেরি আকাশ ঘেরি। ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজলো ভেরি, বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি।